কি হয়েছে মা তোর? সব খুলে বলতো। জলি, এভাবে কেন চলে আসলি মা? বল মা বল, চুপ করে থাকিস না। তোমরা কি শুরু করলে বলো তো? মেয়েটা জার্নি করে এসেছে, আগে একটু রেস্ট করুক, তারপর সব শোনা যাবে। এসো এসো, ভেতরে এসো এসো। আলী, মালপত্রগুলো নামা। আমি জানি আপা তুই কেন চলে এসেছিস। তাই নাকি? বল তো কেন চলে এসেছিস। বলবো? হ্যাঁ বল। নিশ্চয়ই তোকে কেউ প্রেম নিবেদন করেছে আর তার ভয়ে চলে এসেছিস। ভয় চলে এসেছি? আর কেউ প্রেম নিবেদন করলে ভয় পেতে হবে নাকি? পড়ালেখা বাদ দিতে হবে নাকি বোকা? হ্যাঁ তাই তো, প্রেম নিবেদন করলে নিশ্চয়ই তার উত্তর দিতে হবে, আর উত্তর দিলেই কিছু একটা ঘটবে। আর সেই ঘটনাটা বাবা জানলে বেচারা বাবার গুলিতে মারা যাবে। বেশ পাকা পাকা কথা শিখেছিস তাই না? লাগছে তো, ছাড়ো না, ব্যথা পাচ্ছি তো। জানিস আপা, আমার ইচ্ছে ছিল ছেলে মেয়েদের কলেজে একসাথে পড়বো, আর সেজন্য তোর মনে বুঝি খুব দুঃখ তাই না? হ্যাঁ রে আপা, আমি যদি কলেজে পড়তাম তাহলে দেখতি একটা হ্যান্ডসাম ছেলে দেখে তার সাথে চুটিয়ে প্রেম করে তাকে বিয়ে করে এনে এই চৌধুরী বাড়িতে বলতাম এই হচ্ছে আমার স্বামী, যাকে ভালোবেসে আমি বিয়ে করেছি। ইম্পসিবল। চৌধুরী বাড়িতে তা কোনোদিন সম্ভব নয়। এবারে নিয়ম অনুযায়ী প্রেমের সংজ্ঞা কি তা তোমরা নিশ্চয়ই ভালো করে জানো। এসব মুখে আনাও পাপ। এমন পরিকল্পনা করে থাকলে তা অন্তর থেকে মুছে ফেলো। আমি চাই না আমার জীবনে যা ঘটেছে তা তোমাদের দুজনের জীবনে ঘটুক। ওই লোকদের সকালবেলা কেন এসছে? আমাদের গ্রামের মাজারে কাল ওরস আছে। ও, তা কখনো দূর ওরস? জোহরের নামাজের পর। ঠিক আছে, ওদেরকে বলে দাও আমরা সবাই যাবো। যাও। আচ্ছা, তোমরা যাও, বড় সাহেব সময় মতো চলে আসবেন। ঠিক আছে, যাও। গতকাল লোকটি চমৎকার গান গিয়েছে তাই না আম্মু? হ্যাঁ, বেশ ভালো গায়। ভালো গায় না ছাই, খালি গলা ফাড়ে গেছে, ইল্লে গান হয় না। তোমার বুঝি হিংসা হচ্ছে? আসসালামু আলাইকুম। হিংসা হয়ে গেছে? আমি কি ওর সাইডে খারাপ গান গাই? আর তোর গান শুনবো না রে। কি কইতে আছেন সাহেব? আপনি মোর গান শুনবেন না? শুনবো, তবে তোর গান নয়, ওর গান শুনবো। কার গানের কথা বলছো? আরে ওই যে ছেলেটি কাল মাঝারে গান গাইলো, বড় অদ্ভুত গান গায়। আচ্ছা, তুমি কি চেনো ওকে? কে আবার? হবে হয়তো কোনো যাযাবর। না জানো। ও আচ্ছা, ওর গান আমাকে প্রোনাইজ করলো নাকি? ওর গান শুধু আমার কানে নয়, আমার হৃদয় একবার গেঁথে আছে। সত্যি বলছি আসাদ, ওই যে সুর, সেই সুর, সেই গান। জি হুজুর। দেখ তো ছেলেটিকে ডেকে নিয়ে। জি। কি ব্যাপার, তুমি কাঁদছো কেন? কান্দুম না কে? ওই বেড়ার লেগেই তো আমার ব্যবসার ক্ষতি হইবে। কুলসুম দেন এইটা সেইটা কিনে দেবো কেমনে? ও আচ্ছা, এই ব্যাপার তাহলে। তাছাড়া ও যে সব দিনই ভালো গাইবে তা ভাবলে কি করে? না আপনি জানেন না, প্রত্যেক দিনকে পুকুরি মাছ খাইতে ভালো লাগে, দুই একদিন নদীর মাছ খাইতে মন চায়। নদীর মাছ খাইলে মনটা বসিয়ে যায়। তাই আর সাহেবের নদীর মাছ খাইতে মন চাইছে। যতই চাও নদী নদী, আমি হলাম পুকুরের মাছ। জন মন চাইবে বড়শি ফালাইবে আর দরিয়া বাজ্যে খাইবে। শোনেন, মই হইলাম বাংলাদেশ বেতার ঢাকা। হুজুর, আও ভাই আও। হুজুর নিয়েছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার নাম কি? সাজিদুল ইসলাম, তবে সবাই সুজন বলেই ডাকে। কোথায় থাকো? নির্দিষ্ট কোনো ঠিকানা নেই, যখন যেখানে রাত হয় তখন সেখানেই থাকা হয়। কাজকর্ম কিছু করা হয় নাকি শুধু শুধু ঘুরে বেড়াও? জিনা সাহেব, আগে আমি একটা মিউজিক স্কুলে চাকরি করতাম, সেখানকার বয় ছিলাম। ও, ওখানে বুঝি গান শিখেছো? আসলে সেভাবে গান শেখা হয়নি। ওই স্কুলে প্রতিদিন 30 মিনিটের একটা কোরাস গানের ক্লাস হতো, সেখানেই সবার সাথে গাইতাম। তারপর একদিন সেখান থেকে বিদায় করে দিল, আর আমিও চলে এলাম।
আপনাদের মাজারের পাশ দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম এখানেই রাতটা কাটাই। এসে দেখি সবাই গান ধরেছে, তাই আমিও গান ধরলাম। আসলে তোমার গান আমার হৃদয়কে নাড়া দিয়েছে। ইয়ে, তুমি থাকবে আমার এখানে? এটা তো আমার ভাগ্য সাহেব। আপনার মতো একজন নাম করা মানুষের কাজ পেলে আমি তো ধন্য হব সাহেব। তোমাকে কি কাজ দেই বলো তো? এই ধরো বাড়ির টুকটাক কাজ, যদিও তোমার সঙ্গে আব্দুল্লাহ আলী থাকবে, অবশ্য আরো একটা কাজ তোমাকে করতে হবে। সেটা আবার কি কাজ সাহেব? কঠিন কোনো কাজ নয়। আমি যখন তোমাকে গান শোনাতে বলবো তখন কিন্তু তোমাকে গান শোনাতে হবে। কি পারবে না? আমি চেষ্টা করব সাহেব। বাবা, শুনে খুব খুশি হলাম। এই নাও, এই টাকাটা রাখো। না, আবার লাগবে না কাজে সাহেব। লাগবে। লাগবে না, আপনার বাড়িতে কাজ করব, সেটাই তো আমার ভাগ্য। আর যদি কোনো সময় আপনার মনে এতটুকু জায়গা করে নিতে পারি, তাহলে আমি মনে করব আমার স্বর্গ পাওয়া। আরে রাখো রাখো, কাজে লাগবে। কিছু কেনাকাটা করবে। দাও আরে, যে হুজুর ওকে কাছারি ঘরে নিয়ে যা, ওর থাকার ব্যবস্থা কর। যাও, আসসালামু আলাইকুম। কইছিলাম না আপা, মোর ব্যবসার 12টা বাজছে গেলে। আমি এতদিন গান শুনাই 1000 টাকার বেশি পাই নাই, আর প্রথম দিনই ট্যাগ নাই 2000 টাকা লই গেলে। ঠিক আছে, কতদিন থাকতে পারে দেখমু, গুতাইয়া খেটামু। এই জি, কি যেন নাম বললে? সুজন। ও হ্যাঁ হ্যাঁ, শোনো বাবা, শুধু হালকা কাজ করলেই হবে না, ভারী কাজও করতে হবে। আর একটা কথা, কখনো উনার সাথে উত্তেজিত হয়ে কথা বলবে না। উনি কিন্তু ভীষণ রাগী। ও, রেগে গেলে ধাম করে গুলি করে দেবে। সামান্য গুলির ভয়ে চলে এলি? আমার তো ভাবতেও অবাক লাগছে। আমার বোনকে বিয়ে করেছে তোর মতো একটা ভীরু কাপুরুষ। তোর আত্মীয় স্বজন যদি তোকে বের করে দিত তাহলে কিছুই বলতাম না। ওকে বুঝিয়ে ছাড়বো যে এই বুলেটের বোনের সংসারে আগুন লাগানোর পরিণাম কি হয়। বল, তার নামটা বল। আমি জানি না ভাইয়া, ও জানে। সুলতান চৌধুরী। কি বললি? সুলতান চৌধুরী? তোর মেয়েকেও আমি উঠিয়ে আনবো সুলতান চৌধুরী। শালা চৌধুরী, কোথায় তুই? বের হয়ে আয়। শালা আমার বোনকে এলাকা ছাড়া করেছিস। কে তোমরা? এইভাবে অসমের মতো চিৎকার করছো কেন? চুপ! আমার বোনকে গুলির ভয় দেখায়, এবার তোর মেয়েকে কে বাঁচাবে? ভাবি চলো, জলদি ভাইয়াকে ফোন করি। চলো
ব্যাপার কি হয়েছে? শোনো, তোমরা কি বাড়িতে না থাকাতে একদল গুন্ডা জলিকে তুলে নিতে চাচ্ছিল। হ্যাঁ ভাইয়া, আমাদের সবাইকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল। ভাগ্যিস সুজন ছিল বলে রক্ষা। সুজন? কোন সুজন? আরে আমাদের বাড়ির নতুন কাজের ছেলে। এই সুজন, একবার এদিকে আয় তো। সুজন! আচ্ছা থাক থাক, ঘটনা যখন ওর জন্য থেমেই গেছে, তখন আমি ওদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিচ্ছি। তাহলে আর চলি? কি বলছেন? অন্তত এক কাপ চা? না না, অন্যদিন খেয়ে যাব। আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা সুলতান, তখন সুজনকে ডাকলে কিন্তু সে দারোগার সামনে এলো না কেন? নিশ্চয়ই এর মধ্যে কোনো রহস্য আছে। এই তোমার একটা দোষ, কখনো তুমি অপরিচিত লোককে বিশ্বাস করতে পারো না, সবকিছুর মধ্যে একটা সন্দেহ পোষণ করো। শোনো, জৌরিদের কখনো মণিমাণিক্য চিনতে ভুল হয় না। যাও। কি ব্যাপার সুজন? জি। তুই দারোয়াকে দেখে ওভাবে পালিয়ে থাকলি কেন? কোথায় পালালাম? ভাবলাম পুলিশের সামনে গেলেই তো নানান প্রশ্ন, কি দরকার ওসব ঝামেলা করে। তাছাড়া এই চৌধুরী বাড়ির একটা সম্মানের বিষয় আছে না? আপনার মেয়েকে নিয়েই তো ঘটনা। সত্যি, তোকে যতই দেখছি ততই আমি অবাক হচ্ছি। তুই তুই আমাদের পরিবার নিয়ে এত ভাবিস? আমি না ভাবলে কে ভাববে বলুন? বলছিলাম যে আসলে আসলে আপনারা যখন বাসায় কেউ না থাকেন তখন পুরুষ মানুষ বলতে তো আমি একাই, সেজন্যই বলছিলাম। আমাদের পরিবারের সম্মান বাঁচিয়েছিস বলে আজ থেকে তোর উপর আমার বিশ্বাস আরো বেড়ে গেল। সে আপনার মহত্ব সাহেব। আরে রাখ রাখ রাখ, মহত্ব কি বলছিস? এ হলো তোর পাওনা। যা কাজ কর। মোর বকশিসের উপরে হাত, এইবার বসবে বাসাদন। মোর ব্যবসায় হাত দিলে কি হয়? এমন জিনিস গুলিয়ে দিছি, গলা তো যাইবি, তলাও যাইবে। চামচটা হাতে রাখেন, সাড়া দিন না। ও দোল্লা 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 দোল্লা, ইয়া গব্বা গব্বা চলে রাজা মোহন। এলাই আইছি। কি এটা? আরে বাবা, এটা বিশেষ উপায় বানানো মাডা, মুই রোজ খাই। এইটা খাইলে বসবা গলা কি দাপট, দরাজ গলা বাইরেইবে, মনে হইবে মোহাম্মদ রফি হইয়ে গেছ। ইয়ে দুনিয়া ইয়ে মাইফি মেরে কাম কে নেই। রোজ রোজ দুধ খাওয়ার চাইতে মাঝে মধ্যে এই মাডা খাবা। আমি তো প্রত্যেক দিন খাই। আরে বাবা, আইতে আসি। আব্দুল ছাড়া জানি এই বাড়িতে আর কেউই নাই। আইতে আসি, এই খাইয়ে লইও কিন্তু। কই রে বাবা সুজন, কই গেলি? কাম হইয়ে গেছে। এইবার বসবা বাবা, কত দানে কত চাউল। তোমার গলার তো 12টা বাজবে, এইবার 13টা হয়ে যাইবে। মুই তাইলে তোমার দুধটা খাইয়া লই, শরীরে বাড়তি তেজ হইবে, গলা আরো ভালো হইবে। এমন লাগতেছে কে? গলা জ্বলতেছে কে? তাইলে কি নিজের গানার মধ্যে নিজেই বললাম, কথা বাইরে লেখা। আমার গলা হয়ে গেছে। বাহ, খুব সুন্দর প্রজেক্ট। আমি যা আশা করেছিলাম তার চেয়েও সুন্দর। আরে দেখতে হবে না পাত্রটি কে জোগাড় করেছে? শাহিন জুট বিজনেসের উপরে কানাডায় লেখাপড়া করেছে। এই ফ্যাক্টরি প্রজেক্ট আমি যেমন করে বানাতে চেয়েছিলাম ও তার চেয়েও সুন্দর করে বানিয়েছে। আরে এই যুগে এমন ভালো ছেলে আর দুটি পাবে না।
আরে সেই জন্যই তো তোমার কথা মতো আমি রাজি হয়েছি। জনির সাথে বিয়ে দিয়ে ওকে আমি জামাই করে নেব। আমার অনেক দিনের ইচ্ছে এরকম একটা অত্যাধুনিক ফ্যাক্টরি বানাবার। আমার এলাকার সমস্ত বেকার ছেলের মেয়েদের এই ফ্যাক্টরিতে আমি চাকরি দেবো। পার ডে তৈরি হবে নানা ধরনের জিনিস, যা দেখতে হবে সুন্দর, টেকসই এবং দামে সস্তা। ও ভালো কথা। তা শাইন আসছে কবে? শীঘ্রই চলে আসবে। ওর পরীক্ষা বোধহয় 8-10 দিনের মধ্যেই শেষ। ঠিক আছে, আসলেই বিয়ের দিনটাই ঠিক করে ফেলবো, নাকি বলো? তুমি যা ভালো মনে করো। কিরে মা, তোর কোনো আপত্তি নেই তো? এই সুজন, 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 আমি উঠতে পারছি না, আমাকে ধরে তোলো। চলুন। আমি হাঁটতে পারছি না, আমাকে কোলে তুলে নাও। কি ব্যাপার, কি হয়েছে? ওকে জিজ্ঞেস করুন। এই নাম, কি হয়েছে? আপা, সিঁড়ি দিয়ে নামতে যেয়ে পায়ে ব্যথা পেয়েছি, তাই সুজনকে বললাম একটু এগিয়ে দিতে। আমি হাঁটতে পারছি না। ভিতরে চল। চল আস্তে। তুই মোরে অনেক জ্বালাইছো, আজ তোরে মোরে বুঝাইয়া দিমু। দেখাইতেছি মজা। আব্দুল, আব্দুল, কুসুম পাইছো? আগে বলে তো মুই চাইতাম। আস্তে, বড় সাহেব টের পাইলে গুলি হয়ে মারবে। মন লাগে আর দৌড়ে আয়, আয়। জামু কেমনে, মোর হাত পাও তো বান্দা। মুই খুললে দিতে আসি। আয়, মন লাগে আর দৌড়ে আয়, আয়। আয় বানু, আয়। যাইয়ে সহির উপর হুইয়ে পার, মুই দরজা বন্ধ হয়ে আইতে আছি, বুঝলো? বলো এইবার বোঝো মজা। এই, তুই আমার খাটে ঘুমালে কি করে? সাহেব, মুই আমনের ঘরে আইলাম কেমনে? তাইলে কি তবে হারামজাদা, যা আমার ঘরে ঢুকে আমার খাটে শুয়ে এখন বলছিস তুই এসছিস কি করে, আমার কুকু করছিস? দাঁড়া, তোকে আজ আমি। সাহেব, মোরে মারবেন না, মোরে মারবেন না। আপনার পাও দুইটা ধরি, আপনি তো জানেন মোর ঘুমের মধ্যে আডার অভ্যাস আছে। ঘুমের মধ্যে হাঁটিস না? দাঁড়া, আজ তোর হাঁটা আমি বন্ধ করে দেবো। তোকে আজ আমি গুলি করে মারবো, গুলি করে মারবো। সাহেব, মোরে মারিলেন না, মুই তো আপনার পোলার মতো, তাই না? এই ছোটবেলায় আপনি মোরে রাস্তায় তুললে আনছেন। মোর বাপ কেডা, মা কেডা, মুই কিছুই জানি না। আপনি মোর মা বাপ সব কিছু। বাবা কি পোলারে মারতে পারে? শোনো, ওকে ছেড়ে দাও, ও তো প্রায় এমন কাণ্ড করে, ভুল করে এসেছে। যাবাটা, আজ বেঁচে গেলি, ভবিষ্যতে যদি এরকম ঘটনা ঘটে তাহলে আর ছাড়া পাবে না কিন্তু। যা। কি এর মধ্যে বসতে লাভ?
তাহলে চক্রবর্তী এতদিন পরে আমাদের কথা মনে পড়লো? না, মানে একটা জ্যোতিষ সম্মেলনের শ্রীলঙ্কা ছিলাম, এসেছি গতকাল, ভাবলাম আপনাদের সাথে দেখা করে যাই। হ্যাঁ, তাই চলে এলাম। তোমার ফোন। ও, ইয়ে তোমরা কথা বলো, আমি একটু আসছি। আচ্ছা। যাও। আরে জ্যোতিষবাবু, খান খান। তা জ্যোতিষবাবু, আপনার জ্যোতিষবিদ্যা কেমন চলছে? ভালো। তা আপনার খবর কি? খাচ্ছি, যাচ্ছি, অফিসে যাচ্ছি, আর আপনার বন্ধুর সাথে ঘুরে বেড়াচ্ছি, এভাবেই চলছে। আয় সুজন, আয়। আরে, আমি দেখাবো না। মোরা তো গরিব মানুষ, মোর যে ভাগ্যে কি আছে এই দেখি। আগে তোমাদের হাত দেখাও, তারপর আমি দেখাবো। আর মোটা দেখাইছি। আহা, তোর জ্যোতিষবাবুকে হাতটা দেখা দে। আরে, এটা তো বাম হাত। আরে বাম হাতেই হইবে। অতটা হয় কি? ইয়ে, তুমি কে বলো তো? আমি সুজন। তুমি কে? ও, আমনেরা তো আবার অনেকদিন পর আইলেন। ও এইবারই নতুন চাকর, মোর সাইটে কম বেতন পায়। ওর হাত তো বলে অন্য কথা। হ্যাঁ, ও তো চাকর হতে পারে না। এই হাত তো নেবার হাত নয়, দেবার হাত। তুই কেডা, কোনাইন যাইছো? আমি এই হালারা কোনটা সত্য কয় আর কোনটা মিথ্যা কয় হ্যাঁ বোঝা যায় না, বুঝছো? হালারা হইল বাস পাস। সরি, জরুরি কথার জন্য দেরি হয়ে গেল। তা তোমরা কিছু খাওনি? তোমাকে ছাড়া কিভাবে খাই? ভালো কথা, তুমি যখন এসছো তখন একবার মামুনি হাতটা দেখো তো। আগামী মাসে ওর বিয়েটা দিতে চাচ্ছি, ছেলেটাকে কানাডায়, খুব শিগগির আসবে। তাই নাকি? দেখি মা তোমার হাতটা দেখি। এই হাতে তোর কঠিন রেখা। কি ব্যাপার, কোনো সমস্যা? না, তা নয়। আচ্ছা বলুন তো, ওর বয়সটা কত চলছে? এই তো 22 পা দিল। সমস্যাটা তো ওখানেই। কি সমস্যা চক্রবর্তী? ওর হাতের রেখা বলে অন্য কথা। ওর তো অন্য একজনের সাথে প্রণয়, মানে ভালোবাসা হয়ে গেছে, তার সাথেই ওর বিয়ে হবে। কি বলছো তুমি? দয়া করে মাথা গরম করো না। তুমি তো জানো জ্যোতিষবিদ্যা শুধু বিশ্বাসী নয়, বিজ্ঞানসম্মতভাবে গণনা করে। গ্রহ নক্ষত্রের অবস্থান দেখে লেখা, আর সে লেখা দেখে গণনা করেই আমি বলছি। তোমার কথা আমি কিছুতেই মানতে পারছি না। তুমি তো জানো প্রেম ভালোবাসা আমি মনে প্রেরণা ঘৃণা করি। তোমার গণনাকে আমি বিশ্বাস করি না। আর যদি সেরকম কিছু ঘটেই থাকে তাহলে তাহলে ওকে আমি গুলি করে মারবো। যারা বুঝবে না তাদের বুঝানো মুশকিল। চলিয়া যাই, চলেন। ঠিক আছে, চলো। বন্দুক আনতে কি আছে? জলি, তুই তো জানিস আমার প্রতিজ্ঞার কথা, আমার নীতির কথা। সেই নীতির কাছে আমি কোনোদিন মাথা নত করব না। আমার মেয়ে বলে আমি তোকে ক্ষমা করব না। জ্যোতিষবিদ্যা আমি বিশ্বাস করি না, তারপরও চক্রবর্তী যা বলে গেল, যদি তার কিছুটা তোর মধ্যে দেখি তাহলে মনে রাখিস তোকে আমি গুলি করে মারবো। আমার অভিধানে প্রেমের একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যু। সর্বনাশ, সাবেক কাছে দেই। হায় হায়, সাহেব, বেগম সাহেব, তরতরি আন, মলিয়া বলে সাবেক আছে।
মনি, চলো চলো চলো। ডাক্তার সাহেব এখন কেমন? আর কোনো ভয় নেই, তবে বিষধর সাপে কেটেছিল। সময় মতো পায়ে বাঁধন দেওয়াতে এবং রক্ত চলাচল বন্ধ করাতে এই যাত্রা বেঁচে গেছে। মেডিকেল সায়েন্স না জানা সত্ত্বেও সুজন যা করেছে তাতে ভীষণ বাচ্চা বেঁচে গেছে। অবশ্য এরকম বিপদের সময় এগুলো করার কথা মনেও থাকে না। থ্যাংক ইউ সুজন। আর চৌধুরী সাহেব, একটা কাজ করতে হবে, মলি যাতে ঘুমিয়ে না পড়ে সেদিকে লক্ষ্য রাখতে হবে। যদি খারাপ কিছু মনে হয় তাহলে অবশ্যই ডাকবেন, আমি হাসপাতালে আছি। ঠিক আছে ঠিক আছে। আসসালামু আলাইকুম। যা ব্যাগটা দিয়ে। জি। সুজন শোন। জি সাহেব। যে করেই হোক ওকে জাগিয়ে রাখার ব্যবস্থা কর, ও যেন না ঘুমায়। আচ্ছা। হ্যাঁ, সুজন। জি সাহেব। আপনি এখানে? কেন, আমি তোর কাছে আসতে পারি না? না, তা নয়, আসলে তোকে কি বলে যে দোয়া করব সেই ভাষা আমার জানা নেই। তবে মনের জন্য তুই যা করেছিস তাতে আমার মৃত্যু পথযাত্রীর মেয়ের জীবন রক্ষা পেয়েছে। মানুষের জীবনের মধ্যে এর চেয়ে বড় পাওয়ার আর কিছু নেই। ও কথা বলে আমাকে ঋণী করবেন না। আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি। আমি সবসময় আপনার আশীষ চাই সাহেব। আমি আপনার বাড়ির সামান্য একজন কাজের লোক মাত্র। না, তুই শুধু আমার কাজের লোক না। তুই কেন এসেছিস এই বাড়িতে তা আমি জানি না, তবে এইটুকু বুঝতে পারছি, আল্লাহ তাআলা তোকে নিজের হাতে আমার বাড়িতে পাঠিয়েছে। না হলে আমার বাড়ির মেয়েদের সম্মান জীবন তোর হাতে রক্ষা হবে কেন? তুই সাক্ষাৎ আমার কাছে আল্লাহর পাঠানো ফেরেশতা। তোর এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না সুজন। না সাহেব, না, আপনি আমার কাছে ঋণী হবেন কেন? বরং আমিই তো আপনার কাছে। থামলি কেন, বল। না সাহেব, আমি আপনার কাছে শুধু ভালোবাসার আশীষ চাই। ঠিক আছে, কাজ কর। আসসালামু আলাইকুম। ছোট আপা, এ কি করছেন? আমি আপনাদের বাড়ির সামান্য একজন কাজের লোক। কাজের লোক বলে কি তুমি মানুষ নও? কেন নিজেকে এত ছোট ভাবো? আজ তোমার জন্য আমি আমার জীবন ফিরে পেয়েছি। সবই ওই উপরওয়ালার ইচ্ছা। আমি তো উঠছিলাম মাত্র। যতদিন এখানে আছি ততদিন আপনাদের উপকারই করে যাব। সুজন, তোমাকে একটা কথা
তাই বলবো বলে ভাবি, কিন্তু বলা হয় না। আমি আমি তোমাকে বাগানে পানির কল ছেড়ে এসেছি, বন্ধ করতে হবে। আমি যাই। সুজন, কি করছেন? ছাড়ুন। আমার সুজন, কেউ দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে। ছাড়ুন, ছাড়ুন বলছি। ছাড়ুন না। আপনি আমার কথা শুনুন, ছাড়ুন। কি করছো জলি? ছাড়ো, কেউ দেখে ফেলবে। দেখলে দেখুক, তাতে কিচ্ছু যায় আসে না। আমি আর সহ্য করতে পারছি না সুজন, সহ্য করতে পারছি না। জলি, জলি, এসব কি দেখছি? সুজন, সত্যি করে বলো তুমি কে? কি তোমার পরিচয়? হ্যাঁ মা, আজ তোমাকে সব বলবো, তোমাকে আজ সব খুলে বলবো। আমার লেখাপড়া বন্ধের মূলে এই সুজন। ও কাজ করার লোক নয় মা, শুধু বাবার মন জয় করার জন্যই এখানে এসেছে। ও শান্তিনগরের বিরাট কোটিপতি বাবা ডক্টর হুমায়ুন ফরিদির একমাত্র পুত্র। শিক্ষা দীক্ষায়, টাকা পয়সায় ওরা ওরা আমাদের চেয়ে অনেক বড়। শান্তিনগরের প্রত্যেকটি মানুষের চোখে ওরা শ্রদ্ধার পাত্র। সবাই ওদের খুব ভালোবাসে। মানুষের উপকার করাই ওদের ধর্ম। বাবা ছেলের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক। শোন, ডাক্তার ফরিদি যাতে কোর্টে যেতে না পারে, রাস্তার মধ্যে ওকে শেষ করে দিবি। কি হয়েছে বাবা? বাড়িতে শুনলাম কোর্টের উদ্দেশ্যে বেশ আগিয়ে বেরিয়েছো। তারপর আনোয়ার আঙ্কেল বলল তুমি এখনো সেখানে পৌঁছনি। তাই তো সন্দেহ হলো, নিশ্চয়ই ওরা তোমাকে আটকে রেখেছে। আমার অনুমানটাই ঠিক, কোনো অসুবিধা নেই। তুমি একটু দাঁড়াও, এটা রাখো। তুই তো ভালো ফাইট করিস। আর কোনো টেনশন নেই বাবা, ওরা তোমাকে ডিস্টার্ব করবে না। চলো। তাহলে কি হবে? আগে ক্লাসে চল, পরে দেখা যাবে। আরে খয়ামালি, কেন যে খিদা লাগে খালি। সত্যি তুমি তো দারুণ, জবাব নেই। মতলববাজি না করে কেটে পড়ো। বাপরে, যেন আগুনের ফুলকি। সুন্দরী বলে প্রশংসা করলাম, আর তুমি কিনা বলছো মতলববাদ। হ্যাঁ, বলবোই তো। মেয়েদের সাথে কিভাবে কথা বলতে হয় তা বুঝি জানো না? ওই আমি খয়ামালি, খিদা লাগে খালি। তাহলে খাওয়া নিয়ে বসে থাকো, আমার দিকে ভুলেও তাকিও না। এই চল।
এই, ওকে আমার চাই। ছেলেগুলো এত বাজে যে ভদ্রভাবে কথাও বলতে পারে না, রাগে আমার শরীরটা কাঁপছে। হ্যাঁ, ও একটু এমনই, মেয়ে দেখলে পাগল হয়ে যায়। তুই ভাবিস না, কিছুদিন পাত্তা না দিলে কেটে পড়বে। তোরা এর প্রতিবাদ করিস না কেন? করে লাভ নেই, ওই বেহায়া শুনবার পাত্র নয়। অবশ্য একটা ওষুধ আছে। ঔষধ? সেটা আবার কেমন? শোন, আমি বলি। আমাদের কলেজের প্রতিষ্ঠাতা ডক্টর হুমায়ুন ফরিদের ছেলে সাজিদুল ইসলাম চৌধুরী সুজনের নাম শুনলেই হোবেটা ঠান্ডা। এই এলাকার অনেকে ওদের ভয় করে এবং সম্মান করে, থানা পুলিশ পর্যন্ত ওদের সময় করে। তাহলে তো এই ওষুধই আমাকে প্রয়োগ করতে হবে। আমি আপনাকে হাত জোর করে কইতাছি, আপনারা সইলা যান এখান থেকে। ওই, তোর সাহস তো কম না, আমাকে ওইখান থেকে সইলে যাইতে কস। বেশি বাড়াবাড়ি করলে একদম চান্দের দেশে পাঠাই দেবো। কি ব্যাপার? কি হয়েছে? তোমরা এখানে কি চাও? চাই তো অনেক কিছুই। আপা, আমি কইলাম আপনারা চলে যান, কিন্তু আমার কথা শুনে না। তোমরা তোমরা কি বলতে চাও? কি বলতে চাই বলে? যা কর তা গুরুই কইব। গুরু? গুরুটা কে? আপনার ঘরে যা দেখেন। আমার ঘরে? হ্যাঁ। তুমি তুমি আমার ঘরে? এভাবে একটি যুবতী মেয়ের ঘরে প্রবেশ করা নিশ্চয়ই অন্যায়। অন্যায়? কেন? ভালোবাসার মানুষের ঘরে ঢোকাটাকে অন্যায়? ভালোবাসার মানুষ মানে কি বলতে চাও? বিশ্বাস করো, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তোমাকে আমি বিয়ে করতে চাই। দেখো, তুমি কিন্তু সহ্যের সীমা অতিক্রম করছো। আর একটা কথা না বলে সোজা এখান থেকে চলে যাও, না হলে আমি পুলিশে জানাতে বাধ্য হব। ওই নাম আমার খয়ামালি, খিদে লাগে খালি, আমাকে পুলিশের ভয় দেখাও। দেখো, আমি এখানে লেখাপড়া করার জন্য এসেছি, কেন তুমি আমাকে ডিস্টার্ব করছো? প্লিজ, তুমি এখান থেকে চলে যাও। চলে তো যাবই, তার আগে তোমার বাবা মার ঠিকানাটা বলো। আমার বিয়ের প্রস্তাবটা তাদেরকে জানাতে হবে। এর হাত থেকে বাঁচতে হলে আমাকে কৌশলের আশ্রয় নিতে হবে। কি হলো, কি ভাবছো? হ্যাঁ, দেখো, ব্যাপারটা আমি আগেই বলতে চাইনি, কিন্তু তুমি আমাকে বলাতে বাধ্য করছো। কি ব্যাপার বলো শুনি। তুমি আমার বাবা মার কাছে না গিয়ে সোজা ডক্টর হুমায়ুন ফরিদি সাহেবের কাছে যাও। কেন? তার কাছে কেন? কারণ ওনার ছেলে জনাব সাজিদুল ইসলাম চৌধুরী সুজনের সাথে আমার বিয়ে ঠিক হয়ে আছে। কদিন পরেই আমাদের বিয়ে। ইয়ে মানে ম্যাডাম, আপনি আগে বলবেন তো। আর আপনার সাথে এমন ব্যবহার করেছি তা যেন দয়া করে ওনাদের বলবেন না। আসি, আসসালামু আলাইকুম। টাটা। আরে শুনুন, আমার বিয়েতে দাওয়াত রইলো, আসবেন কিন্তু। মিস্টার সুজন সাহেব, আপনার কারণে এ যাত্রায় বেঁচে গেলাম। আপনাকে সালাম। দাঁড়াও, আমি আসছি। ইয়েস স্যার। আপা, আপনার স্যার। আপা, পুলিশ? হ্যাঁ, কি ব্যাপার? আপনি? গতকাল এই বাসা থেকে থানায় ফোন করা হয়েছিল, বলুন কি হয়েছে। এই বাড়ি থেকে ফোন করা হয়েছিল? কই, আমি তো। আপা, আসলে আমি ফোন করছিলাম। আমাকে না বলে কেন ফোন করতে গেলে? কিছু মনে করবেন না ইন্সপেক্টর সাহেব, আসলে ওরা না জেনে শুনে এরকম করেছিল। কিন্তু যখন জানলো যে আমি জনাব ডাক্তার হুমায়ুন ফরিদি সাহেবের একমাত্র ছেলের হবু স্ত্রী, তখন ওরা কোনো ঝামেলাই করেনি। কি বলছেন ম্যাডাম, আপনি হুমায়ুন স্যারের ছেলের হবু স্ত্রী? কেন, আপনার সন্দেহ আছে নাকি? দেখুন ম্যাডাম, আপনি কিছু মনে করবেন না, আমি ফোন পাওয়াতেই চলে এসেছিলাম। না না, ঠিক আছে। অসময় বিরক্ত করার জন্য আমি দুঃখিত। আর নিরাপত্তার জন্য আমরা নই, ওনারাই যথেষ্ট। আচ্ছা চলি। এটা কি করলেন আপা? আপনি হ্যাঁ গো বাড়ির বউ? আমারে। সেলিম, তোমাকে যা বললাম সেভাবেই কাজ করবে। জি ছোট সাহেব। আর ইন্সপেক্টর, হঠাৎ আপনি? কি ব্যাপার? হঠাৎ আসলাম একটা কথা জানতে। আপনার হবু স্ত্রী অন্য একটি বাড়িতে আলাদাভাবে থাকে, এই কথা তো আমাদের আগে বলেননি। কি বলছেন ইন্সপেক্টর? আমি তো আপনার কথা কিছুই বুঝতে পারছি না। মানে বলছিলাম, আপনার হবু স্ত্রী যদি আমার কথা আপনার কাছে কিছু বলে, প্লিজ এই কথাটি আপনার বাবাকে বলবেন না। আসি, আসসালামু আলাইকুম। ইন্সপেক্টর, ইন্সপেক্টরের কথা শুনুন। শিট, চলে গেল। হবু স্ত্রী, কথার আগামাথাতে কিছুই বুঝলাম না। আচ্ছা সেলিম,
তুমি কিছু জানো? একটা মেয়ে নাকি আমাকে জড়িয়ে কি সব বলছে। হ্যাঁ, আমিও শুনেছি। ও আপনাদের কলেজেই পড়ে। সে নাকি সবার কাছে বলে বেড়াচ্ছে সে আপনার হবু স্ত্রী। আচ্ছা, মেয়েটা কে, কোথায় থাকে? শুনেছি হিরাঝিলে একটা বাড়ি ভাড়া করে থাকে। বাড়িতে একটা কাজের বুয়া ছাড়া আর কেউ থাকে না। তাই? তাহলে তো ওকে একবার দেখতে হয়, যে আমার বউ হওয়ার স্বপ্ন দেখে সে আসলে কেমন। কে তুমি? তোমার আগেও কিছু গুন্ডা বদমাইশি করতে এসেছিল, কিন্তু আমি কে জানার পর তারা সবাই লেজ গুটিয়ে পালিয়েছে। ও, তাই নাকি? নিশ্চয়ই আমি আমার কথা রেখেছি, যথাসময়ে এসেছি। তুমিও নিশ্চয়ই তোমার সুজনকে আসতে বলেছো। অবশ্যই আসতে বলেছি, কারণ যার সাথে আমার বিয়ে হবে তাকে কি না দেখালে হয়? না দেখালে তো আপনাদের ডিস্টার্ব আরো বেড়ে যাবে। তাই নাকি? তাহলে ডাকো, দেখি তাকে। কেমন ভাগ্যবান সে। আস্তে আস্তে মিস্টার, আকাঙ্ক্ষিত জিনিস এত তাড়াতাড়ি দেখলে তার মজাটা যে পাঞ্চে হয়ে যায়। বাহ, বেশ তো রহস্য করে কথা বলতে পারো দেখছি। রহস্যের এখনই কি দেখেছেন? মাত্র তো শুরু। শোনো, আমার জরুরি কাজ আছে, সময় একদম নেই। যদি দেখাতে চাও তো তাড়াতাড়ি। অবশ্য আমি জানি। কি জানেন? জানি আদৌ তোমার সুজন আসবে না। যদি বলি সে এসেছে? হ্যাঁ, এসেছে? কোথায়? কই, কাউকে তো দেখছি না। আছে, আমার সামনে দাঁড়িয়ে। কি আশ্চর্য হলেন তাই না? ভাবছেন আপনাকে চিনলাম কি করে? গতকাল যখন আপনি বললেন সুজনকে দেখাতে হবে, তখন হতেই মনে মনে ভীষণ চিন্তায় পড়ে গেলাম। ভাবলাম এবার নিজেকে কিভাবে বাঁচাবো। সিদ্ধান্ত নিলাম আপনাদের কথাটা জানাতেই হবে। তাই গেলাম আপনাদের বাড়ি। গিয়ে দেখা পেলাম আপনার বাবার। আমাকে আপনি মাফ করবেন। আপনাকে জড়িয়ে আমি স্ক্যান্ডেল ছড়িয়েছি। আসলে নিজেকে বাঁচাবার জন্য এছাড়া আর কোনো পথ ছিল না। প্লিজ আমাকে ক্ষমা করুন। না না, ঠিক আছে। আমি অবশ্য তোমাকে পরীক্ষা করার জন্যই গিয়েছিলাম। সরি, আই এম এক্সট্রিমলি সরি তোমাকে বিরক্ত করার জন্য। এবার বলো, তুমি আসলে কে, কোথা থেকে এখানে এসেছো? কি তোমার চোখে পানি? হে পৃথিবীতে আমার আপন বলতে কেউ নেই। কেউ নেই মানে? বিশ্বাস করুন, এই কারণেই বারবার আপনার নাম বলেছি, আর তাতে নিরাপত্তা বোধ করেছি। না বুঝে তোমাকে আঘাত দিয়েছি। তাছাড়া আমি আমার বাবাকে প্রচন্ড শ্রদ্ধা করি, তার আদর্শ মেনে চলি। তুমি আমার পরিচয় ব্যবহার করে বাঁচতে চেষ্টা করেছো, আর আমি তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছি, অন্যায় করেছি। অন্যায় করলে তো সাজা পেতে হয়, এটা আমার বাবার কথা। নাও, যে সাজা তুমি দেবে আমি মাথা পেতে নেব। সাজা তো অবশ্যই পাবেন। সাজা পাওয়ার পর কিন্তু কিচ্ছু বলতে পারবেন না। বললাম না, বাবার কথার অবাধ্য হইনি কখনো। তাহলে চোখ বন্ধ করুন। করলাম। মাইন্ড ব্লোয়িং। বাবা, ওকে না পেলে আমি সব উল্টাপাল্টা করে ফেলবো। তোকে তো আজ আমার ছেলে ভাবতে ঘৃণা হচ্ছে। কোথায় সে মেয়েটিকে বিয়ে করে এনে বলবি বাবা এই হলো তোমার ছেলের বউ, তা না ঘরে শুয়ে ফ্যাচ ফ্যাচ করে কাঁদছিস। বলতো মেয়েটিকে? মেয়েটি হুমায়ুন সাহেবের ছেলের হবু স্ত্রী। কি কি বললি? কার নাম বললি তুই? জি, হুমায়ুন সাহেব। চুপ! যার নাম শুনলে আমার শরীর রক্ত টক বক করে ওঠে।
ওর জন্য আমার ভীষণ ক্ষতি হয়ে গেছে। আমি দল থেকে বাদ পড়েছি। আমার এবার ইলেকশনে দাঁড়ানো 12টা বাজিয়ে দিয়েছে সে। পাবলিক কাছে আমাকে ছোট বানিয়েছে। ও আর ওর ছেলের জন্য আমার মাথায় খুন চেপে আছে। এবার সুযোগ এসেছে। বাপ বেটাকে এবার উচিত শিক্ষাটা দিয়েই ছাড়বো। এদিকে আয়। আয় সেলিম রাজু, এখানে থাক। ঠিক আছে। তোমরা আমাকে বিয়ের দাওয়াত খাওয়াবি না? আজ আমি তোকে বিয়ে করব। আয়। ওই। ছাড় বলছি, ছাড়। ওয়ালাইকুম সালাম। সুজন ভাই, কি ব্যাপার, তুমি এভাবে হাঁপাচ্ছ কেন? সর্বনাশ হয়ে গেছে। 5-6 জন গুন্ডা বদমাশ আইসা জলে পারে তুলে লয়ে গেছে। তুমি চেনো কাউকে? হ্যাঁ ভাইজান, খৈয়ম আর তার দলের লোক। আপনি আপারে বাঁচান। খৈয়ম, বলো মা কবুল। বলো মা কবুল, বলো। বলো মা কবুল, বলো। আপনি আমাকে ক্ষমা করুন, এইভাবে আমার সর্বনাশ করবেন না। সর্বনাশ তো তোমার করছি না মা, সর্বনাশ করছে তোমার শ্বশুর ডাক্তার হুমায়ুন ফরিদি। সে আমার গালে জুতো মেরেছে। এই বিয়ে পড়া এই কই যাস? কবুল কর, কবুল কর। এই কবুল কবি না? কবুল কর। তবে জোর করে সই করাবো। এই কাজে সই কর, সই কর, সই কর, সই কর। এখন আমার কি হবে? আমার এই মুখ আমি কিভাবে দেখাবো? আর একটা দিনও আমি এখানে থাকতে পারবো কোথায় না। যাবে? চলে গেলে বদনাম আরো বেশি হবে। মানুষ যখন জানবে যে ডক্টর হুমায়ুন ফরিদের একমাত্র ছেলের হবু স্ত্রীকে তুলে নিয়ে গিয়েছিল ওই বদমাশ খৈয়ম আর তার বাবা, আর তাদের হাত থেকে তোমাকে আমি রক্ষা করতে পারিনি। তুমি যে আমাদের বাড়ির জন্য কত বড় লজ্জার, তা তোমাকে বোঝাবো কি করে? হাসি ঠাট্টার ছলে হোক আর যেভাবেই হোক, তুমি রটি হচ্ছে যে তুমি আমার হবু স্ত্রী। আর সবাই মনে প্রাণে তা বিশ্বাসও করেছে। তোমার এই একটা মিথ্যে কথা কতগুলো সত্যকে ম্লান করে দেবে তা তুমি জানো? তাছাড়া সবচেয়ে বড় কথা হলো আমাদের বাড়ির মান মর্যাদার সাথে জড়িয়ে আছে। তোমার এই মিথ্যেটাকে আজ আমি সত্যি বানিয়ে ছাড়বো। আজই এই মুহূর্তে আমি তোমাকে বিয়ে করব। কি হলো, আবার কাঁদছো কেন? ও, তুমি কি মনে করেছো আমার বাবা আমাদের এই বিয়ে মেনে নেবে না? না, তোমার বাবার ভয়ে নয়, আমি কাঁদছি আমার বাবার ভয়ে। বুঝেছি, চলো। সুলতান চৌধুরীর মেয়ে তুমি? কিন্তু
তুমি তো ভালোবাসতে পারো না। তুই কি করেছিস? না জেনে শুনে জলিকে ভালোবেসেছিস, ওকে বিয়ে করতে চাস কেন বাবা? খুব কি অন্যায় করে ফেলে? আর যদি অন্যায় হয় তাহলে তুমি আমাকে যে শাস্তি দেবে তা আমি মাথা পেতে নেব। আরে না না, অন্যায়ের কথা নয়। তুই চৌধুরী পরিবারের কথা জানিস না। ওখানকার প্রতিটি ঘর মানে এক একটা মসজিদ, আর সেই মসজিদের একমাত্র উপাস্য হচ্ছে জন্মদাতা পিতা মাতা। এই বিশ্বাস নিয়ে সুলতান চৌধুরী বড় হয়েছেন, আর এখনো সেই শিক্ষাই তিনি সবাইকে দিচ্ছেন। ওখানে বাবা মার অমতে বিয়ে করা তো দূরের কথা, ভালোবাসতে পারে না কেউ। বাবা মার অমতে কেউ ভালোবাসলে বা বিয়ে করলে হয় তাকে গুলি খেতে হয়, না হয় এলাকা ছেড়ে চলে যেতে হয়। আর আজ তারই মেয়েকে তাদের অমতে ভালোবেসে বিয়ে করলে তিনি কি তা মেনে নেবেন? কেন মেনে নেবেন না? যে অবস্থায় বিবেচনা করে তিনি এই কাজ করে বেড়াচ্ছেন, তাই যে সবার জীবনে ঘটবে তার তো কোনো মানে নেই। এটা যুক্তিতর্কের বিষয় নয় রে খোকা, আমি তোকে বোঝাতে পারবো না। একজন মানুষ যে ধ্যান ধারণা নিয়ে ছোট থেকে বড় হয়, তার সে বদ্ধমূল ধারণা সহজে পাল্টায় না। কিন্তু আমি ওনার ধারণাকে পাল্টে দেবই। আমার বিবেক বুদ্ধি দিয়ে ওনার মন জয় করেই আমি জলিকে বিয়ে করব। বুঝিয়ে দেব পৃথিবীতে ভালোবাসার চেয়ে বড় কিছু নেই। বাবা, বাবা তুমি আমাকে দোয়া করো বাবা। আমি তোকে দোয়া করি বাবা, চৌধুরী সাহেবের এই চিরাচরিত ভালোবাসা বিদ্বেষী প্রথাটাকে ভেঙে দিয়ে তুই তোর কাজে সফল হ, যেন চৌধুরী সাহেব তোদের এই ভালোবাসাকে মেনে নেন। কখনো না, জলের বাবা এই ভালোবাসা কোনোদিন মেনে নেবে না। বাবা সুজন, তুমি এখান থেকে চলে যাও বাবা, চলে যাও। আল্লাহর দোহাই লাগে তুমি চলে যাও। না মা, আমি এভাবে কাপুরুষের মতো যাব না। তাহলে আমার বাবার প্রতি আমার অসম্মান দেখানো হবে। আমি তাকে যে কথা দিয়ে এসেছি তার প্রতি অবহেলা করা হবে। এখানকার ডিসিশন যাই হোক না কেন, আমাকে এখানে ছদ্মবেশে থাকতে হবে। হয়তো আমাদের জীবনের জন্য হবে মঙ্গল অথবা অমঙ্গল। তিনি জেনে যাওয়ার পর যে শাস্তি আমাকে দেবেন আমি তা মাথা পেতে নেব। যে যুদ্ধে আমি নেমেছি সে যুদ্ধে আমাকে জয়ী হতেই হবে। মা, মা আপনি শুধু আমাদের জন্য দোয়া করবেন। বেশ, তোমার মনোবাঞ্ছনা পূর্ণ হোক, আমি সেই দোয়াই করি। আগামীকাল আমাদের বিবাহ বার্ষিকী। বছরের এই দিনটাতে শত উন্নয় করলো উনি কাউকে কিছু বলেন না। তোমার যা বলার কালকে তুমি নাকি বলো বাবা। আয় মা। আজ আমাদের এই শুভ বিবাহ বার্ষিকীতে আমি আল্লাহর কাছে প্রার্থনা করি যেন আল্লাহ তোমাকে সবকিছু সহ্য করার ক্ষমতা দেন। শুনেছিস তোদের মায়ের কথা? আরে এত বছর ধরে আল্লাহ যখন তোমাকে সহ্য করার ক্ষমতা দিয়েছে, তখন বাকি জীবনটা ঠিকই সহ্য করতে পারবো। তাই নাকি ভাইয়া? হ্যাঁ। শোনো, আজ তোমাকে সুজন কে যেন বলবে বলছি। সুজন, এদিকে আয়। কিরে, কি এমন কথা যা তুই আমাকে বলবি? হ্যাঁ বলো। না মানে আজ তোর কোনো কথাই আমি শুনবো না। তুই আজ আমাকে একটা উপহার দে। আজ আমি তোর গান শুনবো। আইজও থাউক সাহেব, মোর গান হলেন এতদিন হলেন, আইজ শুনতে চান না কে? মোর গলা কি পৌঁছে গেছে? না, আজ ও গাইবে, তুই গাইবি না। বাবা, হ্যাঁ, গান শুনবো, তবে সেটা অন্যভাবে। তোমার চোখ বেঁধে দেব, দেখি মাকে তুমি খুঁজে পাও কিনা। আরে ঠিকই পাবো। তোর মায়ের গায়ে যে গন্ধ, চোখ বেঁধে কেন, আমি ঘুমিয়ে ঘুমিয়ে পাই। বাদ। ভাই এখন কেমন? ফুপা, বাবা ভালো আছে তো? না না, ও ঠিক আছে। ও তো আর সবার মতো অর্ডিনারি ম্যান নয়, ও অনেক শক্ত। ডাক্তার বলল তেমন কিছু না, পায়ে সামান্য ফ্র্যাকচার হয়েছে, 2-4 দিন থাকলে ঠিক হয়ে যাবে। তাই আমি ভাবছি আমরা সবাই এখানে থেকে ওকে ডিস্টার্ব করে কি লাভ। এখন বরং আমরা সবাই চলে যাই। ভয় যখন কেটেই গেছে তখন নাই পরে আসা যাবে। হ্যাঁ চলো চলো সবাই, চলো 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 চলো।
সুজন, সুলতানের পা ভাঙার কারণটা অ্যাবসলিউটলি তুই। এটা কিন্তু কোনোদিন ভুলিস না। শোন, সাহেব তোকে ভেতরে ডাকছে, যা ভেতরে যা। আসলে সুজনেরই বা দোষ সাহেব। আরে সুজন, আয় বাবা আয়। সবাই বোধ হয় তোকে দোষারোপ করছে না, মনে কিছু করিস নে। আরে আমি তো জানি তোর কোনো দোষ নেই। তুই মন খারাপ করিস নে বাবা। না সাহেব, আপনি বুঝলেই আমার আর কোনো আফসোস নেই। আচ্ছা, তুই যেন কি বলতে চেয়েছিলিস সকালে, বলতো শুনি। মানে না, মানে সাহেব, এই অবস্থায় বলতে চাই না। আপনি আগে সুস্থ হয়ে উঠুন, তারপর বলবো। সেই ভালো, পরেই বলো। আসি সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সুজন ছেলেটা বেশ ভালো, তাই না গো? হ্যাঁ তাই, এই যুগে এমন ছেলে পাওয়া মুশকিল। ঠিক বলেছ, আসলে আমরা এরকম ছেলেই আশা করছিলাম। কি? না মানে বলছিলাম, বাড়ির কাজকর্মের জন্য এরকম ছেলেই ভালো। তাই বলো। আসলে তুমি মাঝে মাঝে এমন কথা বলো না, ভয় লাগে। ওগো আল্লাহ দি তুই জলদি আয়, পাক কইরা দেখি দায় পারান যায়। ওগো আল্লাহ দি তুই জলদি আয়। তোর গান সুজন কোথায় রে? ও কি আপনি জানেন না? জলিয়া ভাল লাগে যার বিয়ে হইবে, এ বিমানে করে আইতে আছে। এরে আউ গই আনতে এয়ারপোর্টে গেছে। ও তাই? হয়। ওই তো ওরা চলে এসেছে। আসুন স্যার, নেমে আসুন। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। থাক থাক, সালাম করতে হবে না। থাক থাক। তোমার পরীক্ষা ভালো হয়েছে বাবা? জি প্রভু, ভালো। মলি, তুমি কেমন আছো? ভালো। আহা, তোমরা কি এখানে দাঁড়িয়ে কথা বলবে না ভেতরে যাবে? আয় সুজন, কি রে সুজন, এখানে হা করে দাঁড়িয়ে আছিস কেন? মালপত্র সব নামা। আরে শাহিন হচ্ছে আমাদের বাড়ির বড় জামাই, আপাতত এখানে কিছুদিন থাকবে। যা মাল সব নামিয়ে নিয়ে আয়। জি। দাও, ব্যাগটা আমার কাছে দাও। এই কাজটা তো আর তোমার নয়। কি ব্যাপার, জলি ব্যাগ নিচ্ছে? স্বামীর বোঝা তো তার স্ত্রীকেই বইতে হয়। ও আচ্ছা, আমি তো তাই আমার ব্যাগটা নিয়ে গেলাম। শাহিন, কে এখানে দাঁড়িয়ে থাকলে চলবে? চলো ভেতরে চলো, ভাবি চলো। এই, চলো। স্বামীর বোঝা তো তার স্ত্রীকেই বইতে হয়। দাও, এটা আমার কাছে দাও। হ্যাঁ? কি করছো জলি? কি ব্যাপার, ড্রেসটা তোমার পছন্দ হয়নি? দুধ। স্টুপিড, কোন ভদ্রলোকের ঘরে ঢুকতে হলে পারমিশন নিয়ে ঢুকতে হয়, সেটাও শিখিসনি। যা বেরিয়ে যা এখান থেকে। কোত্থেকে সব আনকালচার লোককে ধরে নিয়ে আসে আঙ্কেল, যত সব। কি ব্যাপার, দুধটা আমার জন্য আনলা, তুমি কে নিলে? ভুল বললে, ও দুধটা আমার জন্য এনেছিল। কারণ এ সময় আমি একলা দুধ পান করি। তাছাড়া এই ঘরটা তোমার নয়, আমার। ও সত্যি তো, আমি ভুলে গিয়েছিলাম এটা তোমার ঘর। তা বললে না ড্রেসটা পছন্দ হয়েছে কিনা?
আন্টি আপনি কেন এসে কি ফুল কলাম? না না মানে ও মা, এটা কার? কেন আন্টি, জলের জন্য এনেছি। পছন্দ হয়নি আপনার? তোমার সিলেকশনটা ভুল। আসলে আগের জলি আর এখনকার জলের মধ্যে বিস্তর ফারাক। ও এখন শুধু শাড়িই পরে, আর যথাসময় শাড়ি পরাটাই মেয়েদের উচিত। তাছাড়া এখন এ বাড়িতে জলির সবচাইতে পছন্দের জিনিসটা তো আমি ছাড়া আর কেউ জানে না। আই মা জলি। নিন। আর খাবো না রে, অনেক খেয়েছি। আরেকটু সাহেব, আরেকটু। আরে না, খাবো না। খান না, না খেলে সুস্থ হবেন কি করে? তুই আমাকে খুব ভালোবাসিস না রে? কতখানি ভালোবাসিস বলতো? সাহেব, ভালোবাসা মাপার তো কোনো যন্ত্র নেই, তাই বলতে পারবো না। তবে আপনার খেদমত করতে পারলে আমার খুব ভালো লাগে। পাগল ছেলে। হাই আঙ্কেল। আরে শাহিন, এসো। কেমন আছেন? কেমন আর থাকি বলো, দেখতেই তো পাচ্ছ। তবে সুজন না থাকলে আরো যে কি হতো তা আল্লাহ জানে। সে যাই বলেন আঙ্কেল, আপনাকে কিন্তু এভাবে দেখে আমার বেশ ভালোই লাগছে। কি বললে? না মানে আমি আপনার অসুখের কথা বলছি না, বলছি এই যে বেশ হাসি খুশি ভাবে আছেন, সবার সাথে কথা বলছেন, রাগ ভাবটা একদম নেই, দেখে মনে হচ্ছে কি সুন্দর হাসি খুশি একজন প্রাণবন্ত মানুষ। ও তাই বলো? এই কদিন সব রাগটাগ ভুলে যাওয়ার পেছনে কে জানো? এই সুজন। খুব ভালো ছেলে, ভালো গান গায়। ওর গান শুনলে যে কেউ একেবারে রাগ ভুলে মাটির মতো নরম হয়ে যায়। ও আসার পর থেকে ওর সঙ্গে কেমন যেন একটা আমার আত্মিক সম্পর্ক হয়ে গেছে। আমি ঠিক বলতে পারবো না সেই সম্পর্কটা কি। তাছাড়া তুই বলতে পারো? আমিও বলতে পারবো না। এই সুজন, তুই বলতে পারিস? জি সাহেব, জামাই শ্বশুর। কি কি বললি? না মানে বলছিলাম যে জামাই শ্বশুর এত কথা বললে রেস্ট হবে কি করে? ডাক্তার কি বলেছে মনে নেই আপনার? সবকিছু সময় মতো করতে বলেছে। কি মা, তাই বলেনি? হ্যাঁ, তাই বলেছে। শাহিন, তুমি তাহলে বাড়িতে যাও। সুজন বলেছে এখন সব কথা বন্ধ, আমি রেস্ট নেবো। যাও, নিয়ে যাও, এগুলো নিয়ে যাও। হ্যাঁ। আসি। যাও। আল্লাহ। আপনি এসব পাগলামি কেন করেন বলুন তো? কেন করি বুঝতে পারো না? হ্যাঁ, বুঝতে পেরেছি। কি বুঝতে পেরেছো? এই ধরুন, আমার বউর কোনো ছোট বোন থাকলে মানে শালি থাকলে সে যেমন দুষ্টুমি করতো সেরকমই। ঘোড়ার ডিম বুঝেছো। শোনো, আজ থেকে তুমি আর আমাকে আপনি বলে ডাকবে না। তাহলে কি বলবো? তুমি বলবে তুমি। হ্যাঁ? সুজন, আমি না তোমাকে। সুজন, হ্যাঁ? মা তোমাকে ডাকছে। হ্যাঁ, মা ডাকছে, অন্য সময় শুনবো। ধ্যাৎ, আপা আর আসার সময় পেল না। রাবিশ। জলি, তুমি এখানে? যদি কেউ দেখে ফেলে তাহলে কি হবে বলো তো? যা হয় হোক, আমি আর পারছি না সুজন। তুমি এবার একটা কিছু করো। সবই দেখছো, শুনছো। জলি। শাহিনের সাথে বিয়ের তোড়জোড় চলছে। ওদিকে মলিও তোমাকে বিয়ের জন্য অস্থির হয়ে আছে। তুমি একটা কিছু করো সুজন। আমিও তো চেষ্টা করছি, কিন্তু কথাটা কিছুতে উঠাতে পারছি না। বারবার শুধু ফেল করছি। বাড়িতেও পারলাম না, ওদিকে হাসপাতালেও পারলাম না। তোমার বাবা বাড়ি ফিরলে শেষ চেষ্টা করে দেখবো। যা করো তাড়াতাড়ি করো। আমি যে আর পারছি না সুজন। আমি সাহেব, আমি এখানে আছি, তাড়াতাড়ি কথা লুকোতে হবে। এই জলি, জলি কি করছো তুমি? জলি, এখানে লুকোচ্ছো কেন? জলি, পানি দাও। জলি। সুজন, কিরে সুজন, এখানে দাঁড়িয়ে কি করছিস? কিছু না সাহেব, এমনি দাঁড়িয়ে আছি। আচ্ছা, তোর কিছু হয়নি তো? কেমন জানি মন মরা হয়ে থাকিস প্রায় সময়। না সাহেব,
কিছু হয়নি। আচ্ছা, তুই কাউকে ভালোবেসেছিস? জি বাসি, না মানে আমি জানি তুই নিশ্চয়ই কাউকে ভালোবেসেছিস। কি বলছেন সাহেব? হ্যাঁ, ভালোবাসিস। হ্যাঁ তোর সেই ভালোবাসার মানুষ তোকে ছেড়ে চলেও গেছে। হ্যাঁ, তাই তুই মনের দুঃখে এক জায়গায় স্থির থাকিস না। এইভাবে বেশি দিন থাকা ঠিক নয়। এইভাবে বেশিক্ষণ থাকলে জলি নিশ্চয়ই ধরা পড়ে যাবে। আমাকে নিশ্চয়ই একটা কিছু করতে হবে। কতখানি পড়ে গেছে বলি? এই বাড়ি থেকে কাজে লোকের অভাব আছে। আলি যা স্যাবলার ব্যান্ডেজটা নিয়ে আয়। চলো ভাবি। ওদিকে জানি আবার কি হলো? তুইও তাড়াতাড়ি চলে আসিস। সাহেব আচ্ছা, ওঠো, জলদি ওঠো। জলি 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 জলি, আচ্ছা যদি কোনো একটা বিপদ হয়ে যেত, তুমি কেন ওখানে লুকাতে গেলে? আমি না লুকালে এর চেয়েও বড় বিপদ ঘটতে পারতো। জলি সুজন, জলি জলি, এরকম কাজ আর কখনো করো না। যদি কোনো সর্বনাশ ঘটে যেত। না না, আমার সর্বনাশের চাইতে তোমার সর্বনাশটাই বড় হতো। জলি জলি, সুজন। ইস, কতখানি জায়গা জুড়ে পুড়ে গেছে। আমাকে বাঁচানোর জন্যই তুমি এমনটা করেছো, সেটাও আমি জানি। সন্তানের জন্য শুধু হাত কেন, নিজের জীবন দিতেও দ্বিধা করে না মায়েরা। যখন মা হবি তখন বুঝবি। কিন্তু আমি ভাবছি এভাবে কতদিন তোদের বাঁচাবো। আজ না আমি বাঁচালাম, কিন্তু তোর বাবা আগামীকাল হাসপাতাল থেকে ফেরার পর কি হবে আমি তাই ভাবছি। দেখে শোন, আগামীকাল বাংলা নববর্ষ। উনি বাড়িতে নেই বলে এবার তেমন ভাবে পালন করা হচ্ছে না। তাই কাল তুই সুজনকে এড়িয়ে চলবি। এসো, আস্তে সাবধানে নামবেন আঙ্কেল। সাবধানে চলো। বাবা, বাবা কেমন আছো? ভালো, ভাইয়া, ভাইয়া তুমি কেমন আছো? ভালো আছি। তোর ভাবি কোথায়? তোমার চিন্তায় ভাবির শরীরটা খুব খারাপ, ঘরে শুয়ে আছে। সুজন, সুজন কোথায়? আসুন সাহেব, আসুন। চল। খালি সুজন আর সুজন, মনে হয় ওই বারে জামাই রাস্তাটা আমাকে চালিয়ে মারছে। ওকে একটা উচিত শিক্ষা দিতেই হবে। গরু গরু দিতে গেলা তুই তোর জি এই দিনের ঔষধে তোর কাম হয় না। আজ তোর আমি টের পাবো। যাও, এখন খাইতে দিলাম তো বলে জানে খুশি। যাও। কুলসুম, কুলসুম, ও কুলসুম, কুলসুম। আব্দুল, তুমি আইছো? হয়, মুই আইছি। বালা হারছো? সালা কি করিয়া তোমার বাইরে দিয়ে হাতের বান্ধন খুললে চলে আইছি। তুমি খুশি হও না? লাভ হইবে কি, বিয়াটা নইলে না। ওইবে ওইবে ওইবে।
মোর সর্বনাশ হয়ে গেছে সবাই যে দেখি হুজুর, মোর সর্বনাশ হয়ে গেছে আব্দুল মোর বোনের হায় হায় আজ বুঝি মাথা পাতে গুলি খাইতে হইবে না তোমার খুলি যাইবে মোর সর্বনাশ হয়ে গেছে আব্দুল ভাই এই, কি হয়েছে? এত চেঁচামেচি কিসের? এই, কাঁদছিস কেন বল? হ্যাঁ? কোথায় হারামজাদা? বল, ওকে আজ আমি গুলি করে মারবো। বল। এইদিকে আজ ওকে আমি শেষ করে ফেলবো। এই, কি হচ্ছে সেখানে? হুজুর হুজুর আমরা পাওয়া দুইটা ধরি মোর মারেন না মোর কথাটা হলেন বল, তাড়াতাড়ি বল। মুই তো মোর ঘরে হইয়াছিলাম কিন্তু কুলসুম ঘরে আইলাম কি করিয়া দাদা কেমনে আইছো বুঝতে পারো নাই মোর বোনের মাথার চুল এখন ওর গঞ্জির মধ্যে ও কয় বুঝতে পারি নাই হুজুর এর একটু বিরোধ করেন সত্যি করে বল কি হয়েছে, নইলে আমাকে তো চিনিস, গুলি করে তোর মাথার খুলে আমি উড়িয়ে দেবো। হুজুর মোরে মারেন না কইতে আছি আপনি তো জানেন মোর ঘুমের মধ্যে আটার অভ্যাস আছে একবার তো ভুল করি আপনার ঘরে ঢুকে গেছিলাম এদিনও গুলি করতে চাইছিলেন কিন্তু মারেন নাই মাফ করিয়া দিয়েছেন কিন্তু আইস এই হারামজাদে মোরে ফাঁসাইতে চায় আজ ওদের মাফ করে দিলে হয় না? কি বলছো তুমি? আমার বাড়িতে এমন ঘটনা আর আমাকে মাফ করে দেবো? আলি শোন, আমরা তো সবাই জানি আব্দুলের ঘুমের মধ্যে হাঁটার অভ্যাস আছে, তাই ঘটনাটাও ভুলই করে ফেলেছে। আর ভুল যখন করেই ফেলেছে তখন সাজা ওদের দুজনকে পেতেই হবে। তাই আমি এই মুহূর্তে ঠিক করেছি ওদের দুজনকে আমি বিয়েটা দিয়ে দেবো। কিন্তু প্রেম করলে আমি ওদের গুলি করে খুলি উড়িয়ে দিতাম। সাহেব গো আপনি আমার ধর্মে না সত্যি সত্যি বাপের কাম করছেন এই খারাই রে সুগা পাদরিয়ে সালাম কর সালাম লাগবে না। যাইতে আসি এই সুজন, কোথায় থাকে রাস্কেলটা? সুজন সাহেব, আমাকে ডেকেছেন? এই কোথায় থাকিস? আমি তো ডাক্তার একটা গলা ফাটিয়ে ফেললাম, কাজের সময় কাছে থাকতে পারিস না? দে আমার কোটটা পরিয়ে দে। এই কোথায় যাচ্ছিস? তোদের মতো কাজের লোকদের সমস্যাটা কি জানিস? তোরা শুধু ফাঁকি মারতে জানিস। আমার জুতাটা কে পলিশ করবে? তোর বাপের চাকর? পলিশ তো করেই রেখেছি। ফের মিথ্যে বলছিস? এটাকে পলিশ বলে? অবশ্য তুই সেটা বুঝবি না, কারণ তোর বাপের জন্মে তো এমন জুতো দেখার সৌভাগ্য হয়নি। তোর গামছাটা ধোয়া থাকলে ওটা দিয়ে জুতোটা পলিশ কর, এমন ভাবে পলিশ করবি যাতে জুতো তোর চেহারাটা দেখা যায়। তাড়াতাড়ি কর। সুজন, মা তোমাকে ডাকছে। মা ডাকছে? শালা বেঁচে গেলি, দেখি এভাবে কদিন বাঁচতে পারিস। কি ব্যাপার, আমাকে এখানে নিয়ে এলে কেন? আর কত নিচে নামবে? এভাবে আর কত লাঞ্ছনা গঞ্জনা সহ্য করবে? আমি তোমার অপমান সহ্য করতে পারছি না সুজন। তুমি যদি কিছু না করো তাহলে এক্ষুনি গিয়ে আমি বাবার কাছে সব বলবো। না জলি, না জলি, জলি তীরে এসে তোরে ডুবাতে চাই না। আমি আমার বাবাকে কথা দিয়ে এসেছি, তোমার বাবার মন জয় করি তোমাকে আমি এখান থেকে নিয়ে যাব। আর কয়েকটা দিন অপেক্ষা করো, দেখবে আমি তোমার বাবাকে সব বলবো। ঠিক আছে? এখন আর কান্না নয়। এই বোকামি, এভাবে কেউ কাঁদে? এবার একটু হাসো, হাসো না, হাসো। আমি এখন যাই, সবাই আমাকে খুঁজবে। এই যে সুজন, কোথায় থাকিস বলতো? কেন সাহেব? আমি তো কাজই করছিলাম। সারাদিন শুধু কাজ আর কাজ, কাজ ছাড়া তুই আর কিছু বুঝিস না না? এসেছি কাজ করতে, কাজ না করলে হবে কি করে? থাক থাক, আর বলতে হবে না। যা, বড় সাহেব তোর খোঁজ করছিল, অনেকবার বলেছে তোর কথা। যা। আজই আমাকে বলতে হবে, এবার না বলতে পারলে সমস্যা শুধু বাড়তেই থাকবে। হ্যাঁ, আমার
আমাকে ডেকেছেন সাহেব? হ্যাঁ, শোন, সারাদিন শুধু কাজ ছাড়া আর কিছু বুঝিস না। এভাবে কাজ করলে অসুস্থ হয়ে যাবি, মাঝে মাঝে বিশ্রাম নিবি। ইয়ে সাহেব, আপনাকে একটা কথা বলার ছিল। শুনবো শুনবো, একটা কেন, তোর সব কথাই শুনবো। তার আগে আমি যা বলছি শোন। হাসপাতাল থেকে আসার পর একদিনও ভালো মতো ঘুমোতে পারিনি। ওরা আমাকে ঘুমের ওষুধ খেতে বলে। তুই বল, ঘুমের ওষুধ খেয়ে কি আর ভালো ঘুম হয়? তো সাহেব, আমি কি করতে পারি? পারিস, তুই পারিস। শোন, একটা গান শোনা। কিন্তু সাহেব, আমার কথাটা। আচ্ছা বল। থাক, আগে তুই গান শোন। সুজন, এই সুজন। জি স্যার। আমার হাতের গোল্ডের ঘড়িটা খুঁজে পাচ্ছি না। তুই কি ঘরে ঢুকেছিলি? ঘরে ঢুকবো না কেন? ঘরে কাজ করাই তো আমার কাজ। অত ভনিতা না করে বল, আমার ঘড়িটা কোথায় রেখেছিস? কি বলছেন আপনি? আমি ঘড়ি কোথায় রাখবো? খুব অবাক হচ্ছিস না? কোনো কিছু ঘটনা ঘটে আমাকে দিয়ে দে, নইলে আমি তোর হাড্ডি মাংস সব এক করে ফেলবো। বিশ্বাস করুন স্যার, আমি আপনার ঘড়ি নিইনি। বুঝেছি, সোজা কথায় কাজ হবে না। তুই ছাড়া এই কাজ কেউ করতে পারে না। বল কোথায় রেখেছিস? বিশ্বাস করুন, আমি নেই। আপনি আমার কথা শুনুন, বিশ্বাস করুন, আমি ঘড়ি নেইনি। আমি সুজন, একটা কথা মনে রাখিস, কাজে সফল হতে হলে তোকে ধৈর্য ধরতে হবে। তাই ও বাড়ির কেউ তোকে কিছু বললে কিচ্ছু বলবি না। এমনকি কেউ যদি তোর গায়ে হাতও তোলে, তাও কিচ্ছু বলবি না। এমন কিছু করবি না যাতে ও বাড়ির কারো অসম্মান হয়। মনে রাখিস, এটা তোর বাবার আদেশ। এখনো স্বীকার কর। আমি নেইনি। কি ব্যাপার, তুমি ওকে মারছো কেন? আপনি জানেন না আন্টি, ও একটা চোর। ও আমার ঘরে চুরি করেছে। আজ ওকে আমি মেরেই ফেলবো। কি ব্যাপার, ওকে এভাবে মারছো কেন? কেন মারছি সেটা ওই চোরের বাচ্চাকে জিজ্ঞাসা করে দেখুন। ও একটা চোর। ঘর পরিষ্কার করার নামে ও আমার দামি ঘড়িটাকে পরিষ্কার করে দিয়েছে। কি বলছো তুমি? হ্যাঁ, ঠিকই বলছি। ওকে আপনার আদর স্নেহ দিয়ে মাথায় তুলে ফেলেছেন। সেই সুযোগ নিয়ে ও আজ আমার এত বড় সর্বনাশ করলো। সুজন এ বাড়িতে কাজ করে অনেকদিন হলো। তাছাড়া এতদিন বাড়ি থেকে একটা জিনিস চুরি যায়নি। তা ঠিক, তবে আজ পর্যন্ত হয়তো 1 লাখ টাকা তো আমার ঘড়ি বাড়িতে আসেনি। ও লোভ সামলাতে পারেনি, তাই ঘড়িটাকে উধাও করে দিয়েছে। ওর ঘরটা সার্চ করলে ঘড়িটা পাওয়া যাবে। না সাহেব, বিশ্বাস করুন, এই কাজ আমি করিনি। দেখেছেন, ওর ঘরটা সার্চ করার কথা বলাতে কেমন ঘাবড়ে গেছে। আলী, আব্দুল, যে ওর ঘরটা সার্চ করে আয়। দাঁড়াও, সার্চ করতে হবে না। শাহিন, দেখো তো, নিশ্চয়ই এটাই তোমার ঘড়ি। হ্যাঁ, কোথায় পেলে? নিশ্চয়ই শয়তানটার ঘরে। হ্যাঁ, সুজনের ঘরে। তবে তুমি রেখেছিলে ওর বালিশের নিচে। শাহিন, আমার চুল তার রোদে পাকেনি। আমি মানুষ চুলতে ভুল করিনি। তুমি আমার হবু জামাই, তাই তোমাকে তো আর বলতে পারি না যে সুজনের কাছে তুমি ক্ষমা চাও। তুমি তুমি এক্ষুনি এই মুহূর্তে আমার সামনে থেকে চলে যাও। প্লিজ চলে যাও, যাও। সুজন, শাহিনের হয়ে আমি তোর কাছে ক্ষমা চাচ্ছি। তোমাকে ক্ষমা করে দে বাবা। না না সাহেব, এ কি করছেন? আপনি আমার গুরুজন, আপনি হাত জোর করলে আমার পাপ হবে। ইস, কতটা কেটে গেছে। নিশ্চয় অনেক কষ্ট পেয়েছিস। দেখ, তোর জন্য আমিও কষ্ট পেয়েছি। দেখ সুজন, আমি জানি পূর্বজন্ম বলে কিচ্ছু নেই, কেউ বিশ্বাসও করে না। তবুও বলছি, যদি যদি সেরকম কিছু থেকে থাকে, তবে তবে সেই জন্য তুই আমার ছেলে ছিলিস রে। আমার ছেলে ছিলিস, আমার ছেলে ছিলিস।
দেখলে দেখুক। সুজন, জলি, জলি, এভাবে কাঁদছো কেন? আমার জন্য আর কত কষ্ট করবে বলো? আমি যে আর পারছি না সুজন, এবার একটা কিছু করো, একটা কিছু করো। জলি, এই তো সময় হয়ে এসেছে, আর কয়েকটা দিন অপেক্ষা করো, আমি তোমার বাবাকে সব বলবো। প্লিজ জলি, প্লিজ। জলি, তুমি এখন যাও, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। কি ব্যাপার সুলতান, ডেকেছো কেন? আরে জরুরি বিষয় না হলে কি আর তোমাকে ডেকে পাঠাই? বলো শুনি। সুজনের একটা গতি করা দরকার। গতি? কিসের গতি? সুজন বেশ কিছুদিন যাবৎ আমাকে যেন কি বলবে বলছিল, তাই আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। সিদ্ধান্ত নিয়েছো? আরে বাবা ঝেড়ে কাশো তো। শোনো, আমি সিদ্ধান্ত নিয়েছি সুজনকে আমি বিয়ে দেব। আমার মনে হয় ও এই কথাটাই বলতে চেয়েছিল, কিন্তু লজ্জায় বলতে পারে না। আচ্ছা আচ্ছা, তোমার জানা মতে কোনো মেয়ে থাকলে আমাকে বলো তো। আরে যৌতুক কিছু দিতে হবে না, শুধু মেয়েটা দেখতে সুন্দর হলে হবে। কেউ যদি বলে কার ছেলে, বলবো আমার ছেলে। মানে? না মানে এই চৌধুরী বাড়ির ছেলে আর কি। কে চুপ হয়ে গেলে যে? ভাবছি। ভাবো ভাবো, বেশি করে ভাবো, খাটে শুয়ে শুয়ে ভাবো, যাও। বাবা, বাবা আমি তো আর পারছি না বাবা, আমাকে সবকিছু খুলে বলার ক্ষমতা দাও, ক্ষমতা দাও বাবা। আমি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার আপনি এখানে? ইন্সপেক্টর সাহেব, আপনি যে আমাকে চেনেন, এই কথাটা এখানে কাউকে বলা যাবে না, প্লিজ। আবার আমনে এনে কেসি দিয়ে ফুল কুচি করতে আছেন, আর ওইদিকে কি ঘটনা ঘটতে আছে আপনি জানেন? ঘটনা? কি ঘটনা? আরে আপনি যে সুজনকে ভালোবাসেন, এই সুজনের লেগে সাহেব বিয়া ঠিক করতে আছে। বলো কি? নানাই হতে পারে না, যেভাবে হোক আমাকে এই বিয়ে আটকাতে হবে। সুজন! কি করছেন আপনি? ছাড়ুন, ছাড়ুন বলছি, আমার কথা শুনুন। আমি তোমাকে বিয়ে করবো, তুমি আমার স্বামী, আমি তোমাকে ছাড়া বাঁচবো না সুজন। আপনি আমার কথা শুনুন, ছাড়ুন। সুজন! সুজন তুই? বাবা, ওকে কিছু বলো না, সব দোষ আমার। বাবা, তুমি আমাকে জন্ম দিয়েছো, কিন্তু ও আমার প্রাণ বাঁচিয়েছে, ওই আমার স্বামী। নানা সাহেব, ও ভুল বলছে, আমার কথা বিশ্বাস। চুপ! আমি তোর কোনো কথাই বিশ্বাস করি না। আজ আমি বুঝতে পারছি তুই আমাকে কি যেন বলতে চাচ্ছিলিস। এই কথা বলতে চাচ্ছিস না? আমার মেয়েকে তুই প্রেমের ফাঁদে ফেলেছিস, আর আমি তোকে আমার ছেলের মতো তোকে বুকে তুলে নিয়েছিলাম, আর তুই ছিলাম আজ তোকে আমি মেরে ফেলবো, তোকে আমি মেরেই ফেলবো। ওকে তুমি বাঁচাও। তোরা তোমার বুকের পাটা হলো কি করে? আমার বাড়িতে থেকে আমারই কে, আমার ইজ্জতের মধ্যে হাত দিয়েছিস, তোকে মেরেই ফেলবো। যাবি না, মেরো না ওকে। ভাইয়া, ওকে মেরো না। তুই আমার বুকে জায়গা করে নিতে চেয়েছিলিস না? সেই জায়গার বদলে তুই আমার বুকে ছুরি মেরেছিস। ওর কোনো দোষ নেই, সব দোষ তোমার মেয়ের। চল, লজ্জা করে না? বাড়ির বউ একটা চাকরের জন্য সাফাই গাইতে তোমার লজ্জা করে না? আজ আমি ওকে শেষ করে ফেলবো। কোথায় কোথায় আমার বন্দুক? বাবা সুজন, তুমি আজ এখান থেকে চলে যাও।
আমি ওকে যেভাবে হোক বুঝিয়ে রাজি করাবো। যাও সুজন, প্লিজ যাও। ভাইয়া ভাইয়া শান্ত হও, তোমার দুটি পায়ে পড়ি, ওকে মেরো না। আমি তোমার কাছে মিনতি করছি বাবা, উনি আসার আগে তুমি এখান থেকে চলে যাও। মা, যাও সুজন, তুমি চলে যাও। বাবা বাবা ভাইয়া ভাইয়া কথা শোনো, আমি কি তোর পায়ে পড়বো? না না মা, মা এ আপনি কি করছেন? আপনি আমার গুরুজন। বাবা 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 কোথায় বাবা কোথায় গেল শয়তানটা? বলো কোথায় গেল? ও নেই, চলে গেছে। তুমি ওকে পালাতে সাহায্য করেছো, কিন্তু ও আমার হাতে বাঁচতে পারবে না। আঙ্কেল, কি ব্যাপার আঙ্কেল? আপনার তো উত্তেজিত হয়েছেন কেন? এই চৌধুরী বাড়ির সর্বনাশ করেছেন সুজন। জানোয়ারটা পালিয়েছে। কি বলছেন আঙ্কেল? কথা না বানিয়ে যাও, লোকজন নিয়ে ওকে ধরো। যেভাবে ওই বাড়ির মান সম্মান ধুলায় মিশিয়ে দিয়েছে, সেইভাবে ওকেও ধুলাতে মিশিয়ে দাও। যাও। ওকে আঙ্কেল। না সুলতান, তুমি যেতে পারবে না। আমার কথা শোনো। আমি তোমার কোনো কথাই শুনবো না। আমার কথা তোমাকে শুনতেই হবে, না হলে তুমি যেতে পারবে না। আসাদ, আসাদ তুমি জানো না, সুজন আমার এতদিনের ধান ধান সব মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। ও ও আমার মেয়ে মলির সঙ্গে প্রেম করে। ভুল সুলতান, ভুল। ও মলিকে নয়, ও ভালোবাসে আমাদের জলিকে। সুজন শুধু জলিকে ভালোবাসে না, ওদের মধ্যে প্রতিশ্রুতি হয়ে আছে ওরা বিয়েও করবে। আসাদ, আসাদ তুমি নিশ্চয়ই পাগল হয়ে গেছো। ঝর্ণার স্বচ্ছ পানির সাথে নর্দমার পানি মিলাতে যাচ্ছ। না সুলতান, এ মিলানোর কোনো বিষয় নয়। আজ আমি সব সত্য জেনে এসেছি। যে সুজন আমাদের বাড়িতে চাকরের কাজ করত, সে সুজন চাকর নয়। শিক্ষা, দীক্ষা, মান, সম্মান, প্রতিপত্তি, টাকা পয়সা সব দিক থেকে ও আমাদের চেয়ে অনেক উপরে। কোটিপতি বাবার একমাত্র ছেলে। তুমি যখন আমাকে ওর জন্য মেয়ে দেখতে পাঠালে, হঠাৎ আমার চোখে পড়লো আমাদের এখানকার পুলিশ ইন্সপেক্টর যিনি আমাদের বাড়িতে এসেছিলেন, তিনি দেখি সুজনকে স্যার বলে সম্বোধন করছেন। আমি তখনই বুঝলাম সুজন কোনো সাধারণ ঘরের ছেলে নয়। পরে ইন্সপেক্টর সাহেবের সাথে কথা বলে আমি সব জানতে পারলাম। ইন্সপেক্টর সাহেবের এর আগে ওখানেই পোস্টিং ছিল যেখানে আমাদের জলি পড়তো। আমি সেই কলেজের প্রতিষ্ঠাতার সাথে দেখা করলাম। তিনি কে জানো? যার কথা তুমি যুদ্ধ থেকে ফিরে এসে প্রায় আমার কাছে গল্প করতে। তিনি হচ্ছেন ডাক্তার হুমায়ুন ফরিদি, আমাদের সুজনের বাবা। হোক সে ফরিদির ছেলে, আমি কখনোই ভালোবাসা মেনে নেবো না। কেন নেবে না? কোথায় তোমার বাধা? কোথায় বাধা তুমি জানো না? তোমার চোখের সামনে আমি আমার বোনের ভালোবাসাকে শেষ করে দিয়েছিলাম। আমার অভিযানে ভালোবাসার শব্দটা নিষিদ্ধ। এখানে ভালোবাসা মানে মৃত্যু। সুলতান, সুলতান, আপা, আমি এসবের কিছু জানতাম না। বিশ্বাস করো আপা, আমি কিছু জানতাম না। আমাকে ক্ষমা করো আপা, আমাকে ক্ষমা করো। সুজন, সুজন, ওঠ বাবা, ওঠ। সুজন, আমি তোকে কসম দিয়েছিলাম, আজ আমি আমার সে কথা ফিরিয়ে নিচ্ছি। মার ওদের সুজন, মার। আমি তোর বাবা বলছি, মার। যা যা।
সুলতান সাহেব, আমি আপনাকে শ্রদ্ধা করি। আল্লাহর পর জন্মদাতা পিতামাতাই হচ্ছে একমাত্র উপাস্য দেবতা। আমি আপনার এই নীতিতে বিশ্বাস করতাম, কিন্তু স্থানকাল পাত্র ভেদে কেন একজন মানুষ আরেকজন মানুষের দায় নিতে বাধ্য হয়, আজ আপনি সে কথা ভুলে গেছেন। ভালোবাসার বিরোধিতা করতে করতে আজ আপনি নিজেই অন্ধ হয়ে গেছেন একজন পাগল, উন্মাদ। আপনি কি ভেবেছেন সুজন এমনি এমনি আপনার মেয়েকে ভালোবেসেছে? না, সেদিন যদি সুজন জলিকে ওই লম্পটদের হাত থেকে না বাঁচাতো, তাহলে আপনার মেয়ে আজ হতে পারত একজন দুশ্চরিত্র লম্পটের স্ত্রী। না হয় সে লজ্জায় ঘৃণায় আত্মহত্যা করতে বাধ্য হতো। তবু আমি আপনার কথা ভেবে আমার ছেলের ভালোবাসার স্বীকৃতি দেইনি, কারণ আমি জানতাম আপনার কথা। তাই সুজনকে আমি বলেছিলাম, যেদিন ও আপনার কৃপা এবং দোয়া পাবে সেদিনই আমি ওর ভালোবাসা মেনে নেব। কিন্তু আজ আপনার প্রতি আমার সমস্ত সম্মান শ্রদ্ধাবোধ শেষ হয়ে গেছে। আজ আমি আসাদ সাহেবের ফোন পেয়ে এখানে এসেছি। না আসলে হয়তো আমার নির্দোষ ছেলেটি তার বাবার সম্মান বাঁচাতে গিয়ে মরে লাশ হয়ে যাবে। আপনি থাকুন আপনার অন্ধ অহংকারী প্রতিজ্ঞা নিয়ে। আমি চললাম। চল সুজন। না বাবা, ছোটবেলা থেকে আমি তোমার সব কথা শুনে এসেছি, কোনো কথার অবাধ্য হয়নি কোনোদিন। আমি তোমার ছেলে হয়েও ওই বাড়িতে চাকর হয়ে থেকেছি, গালাগাল শুনেছি, বিনা কারণে মার খেয়েছি। পিতার মতো ওনাকে শ্রদ্ধা করেছি। যে কথা আমি বারবার বলতে চেয়েছি কিন্তু বলতে পারিনি, আজ আমি সে কথা বলবই। আপনার কাছে ভালোবাসার পরিণাম মৃত্যু, আর আমার কাছে জীবন। আজ আমি দেখবই এই জীবন মৃত্যুর খেলায় কে জেতে আর কে হারে। আজ দেখতে চাই আপনার কাছে আপনার মেয়ে বড় নাকি আপনার প্রতিজ্ঞা বড়। খোদার সৃষ্টি ভালোবাসা যদি অন্যায় হয় তাহলে চালান গুলি সার্থক করুন আপনার প্রতিজ্ঞা। চালান গুলি। না বাবা না, তোমার মেয়ের ভালোবাসাকে তুমি খুন করো না বাবা। চালান গুলি। আমি চাইনি, আমি গুলি করিনি। আচমকা গুলি বেরিয়ে গেছে। সুজন মরতে পারে না, ও আমার ছেলের মতো। ওকে হাসপাতালে নিতে হবে, ওকে বাঁচাতে হবে। ফরিদি সাহেব, সুজন এখন কেমন আছে? গুলিটা বের করার চেষ্টা চলছে, জানি না কি হয়। না ফরিদি সাহেব না, ও আমার ছেলে। আমি কাউকে চিনি না। আমি শুধু চিনি ডাক্তার ফরিদিকে। কি বলছেন আপনি? হ্যাঁ, আমি ঠিকই বলছি। মনে নেই আপনার? ৭১ যুদ্ধের সময় আমরা একসঙ্গে ছিলাম, যখন 10 জন মুক্তিযোদ্ধা গুলি খেয়েছিল। তখন আপনি একা নিজের হাতে বাঁচিয়েছিলেন। আর আজ একটা ছেলেকে বাঁচাতে পারবেন না? ওর পাঁজর থেকে একটা গুলি বের করতে পারবেন না? বলুন ফরিদ সাহেব। সুলতান সাহেব, সুজন আমার ছেলে, আমার একমাত্র ছেলে। অপারেশন টেবিলে যদি আমার হাতটা কেঁপে যায়, আমি পারবো না। আপনাকে পারতেই হবে। না পারলে আমার মেয়েটা মরে যাবে। আমি ওকে বাঁচাতে পারবো না। ফরিদ সাহেব, দেরি করবেন না, যান প্লিজ যান। ডাক্তার, এখন কেমন আছে সুজন? বলুন কেমন আছে। চুপ করে থাকবেন না প্লিজ, বলুন কেমন আছে। আমি আপনার কথা রাখতে পারিনি সুলতান সাহেব। আমি সুজনের অপারেশন করি। কেন করেননি? বলুন কেন করেননি? কারণ অপারেশনের প্রয়োজনই হয়নি। গুলিটা আসলে ওর পাঁজর চিরে বেরিয়ে গেছে। এখানকার ডাক্তাররা ভালো করে ড্রেসিং করে দিয়েছে। সুজন, চলো না, যাবেন না।
আজ চৌধুরী বাড়িতে উৎসব হবে। ডাক্তার হুমায়ুন ফরিদির ছেলের সাথে সুলতান চৌধুরীর মেয়ের বিয়ে হবে। আসলে আসলে পৃথিবীতে ভালোবাসার চেয়ে বড় জিনিস আর কিছুই নেই। আয় মা, দাঁড়ায় গেল। দেখো দেখো কি সুন্দর লাগছে দুজনকে। এই চলো আজ তোমার গান শুনবো।